তৃণমূল তো নিজেই কালো টাকার একটা দল। সাজাটা বড় কথা না, এরা যে দোষী, এরা যে চোর, সরকারিভাবে সেটাকে স্বীকৃত করানোর জন্য আমরা লড়াই করছি। যদি সত্যি কথা বলেন তাতে তৃণমূলের বিপদ বাড়বে, পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ বাড়বে এবং পার্থ চট্টোপাধ্যায়ের ওপরে যারা মাথা আছে তাদেরও বিপদ বাড়বে, কমবে বলে আমার মনে হয়। দেখুন, এই ৭৩ বার নাম উঠেছে ইডি সিবিআই এর, আমার মতে গ্রেপ্তার করা উচিত ছিল। বিক্রম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, আমরা দেখতে পাচ্ছি ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য, এবং তিনি এই আবেদন করে ইডিকে চিঠিও লিখেছেন এবং এটি মঞ্জুরও হয়ে গেছে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, উনি আরো আগে কেন করলেন না, এটা একটা বড় প্রশ্ন। ইডি বা সিবিআই এতদিন ধরে কি করছিল সেটাও একটা প্রশ্ন। দুই, আমি ইডি সিবিআইকে পশ্চিমবাংলার ক্ষেত্রে কোনো খারাপ তদন্ত করেছে এটা আমি প্রিলিমিনারি স্টেজে না বলতে পারলেও শেষের দিকটা যে খুব ভালো করেনি এটা আমাকে বলতেই হবে। তার কারণ, যদি আজকে ইডি না থাকতো তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে 50 কোটি টাকা ক্যাশ রিকভারি হতো না। আপনি যদি এসএসসি মামলা দেখেন, এসএসসি মামলাতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ওই ব্ল্যাঙ্ক ওএমআর গুলো পঙ্কজ বানসালের থেকে কিন্তু উদ্ধার করেছে, নাহলে তো আমরা এই সত্য জানতে পারতাম না। এগুলো একটা দিক, যাদের তদন্তকারী যারা অফিসাররা রয়েছেন, যারা অফিসাররা তদন্ত করেছেন, অত্যন্ত ভালো নিষ্ঠার সাথে তদন্ত করেছেন, এটা আমাকে মানতে হবে। কিন্তু কি কারণে আমি জানি না, আমাদের পশ্চিমবাংলাতে যখন বড় মাথার প্রশ্ন ওঠে ইডি বা সিবিআই এর কোথায় যেন হারিয়ে যায়। আপনি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে দেখুন, আপনি বিহারে লালু প্রসাদ যাদবকে দেখুন। ইডি বা সিবিআই তাদের পারদর্শিতার সাথে সবসময়তেই যে মূল আসামি বা মেন যার বিরুদ্ধে অভিযোগ সেই অবধি পৌঁছতে পেরেছে। কেন পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা এত ঢিলে ঢালা, এটা আমার কাছে একটা খুব বড় প্রশ্ন। এখন জানি না এভিডেন্সের অভাবে, নাকি কোনো প্রেশার আছে, নাকি ইডি বা সিবিআই স্ট্র্যাটেজি নিচ্ছে যে কোন সময়তে গিয়ে সেটা করলে তাদের কাছে জিনিসটা সব থেকে ভালো হবে। যতক্ষণ না কনভিকশন হচ্ছে, দেখুন অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্টের পরে বেল পায়, এটা চুরি কেস, চুরি কেসে কারোর ফাঁসি হয় না। 10 বছরের পানিশমেন্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টে, এছাড়া ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন বা ভারতীয় যে নতুন আইনটা পাল্টে হয়েছে, ন্যায়সংহিতা বা বিএনএস, যেটা নাগরিক সুরক্ষা সাঁইতিয়া, তাতে করে পানিশমেন্টটা তো 7 বছর বা 10 বছর এই পর্যন্ত, এর থেকে বেশি পানিশমেন্ট এটাতে নেই, তাই জন্য বেল পাবে। কিন্তু আমরা যেটা নিয়ে লড়াই করছি সেইটা হলো যাতে কনভিকশন হয়। সাজাটা বড় কথা না, এরা যে দোষী, এরা যে চোর, সরকারিভাবে সেটাকে স্বীকৃত করানোর জন্য আমরা লড়াই করছি। এখানে দাদা, এই যে কল্যাণময় ভট্টাচার্য, তিনি যদি রাজসাক্ষী হন এতে কি লাভ হতে পারে? দেখুন, রাজসাক্ষী হয়ে তিনি কি এভিডেন্স দেবেন সেটার উপর ডিপেন্ড করছে। যদি তিনি সব সত্যি কথা বলেন, দেখুন এখন সারা পশ্চিমবাংলায় যে কেউ জানে যে চাকরি দুর্নীতির সাথে মূল কারা কারা যুক্ত, এটা সবাই জানে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কার, তারা কি কনসালটেন্সি করতো, সেটা এখন পশ্চিমবাংলার সমস্ত মানুষ জানে। কিন্তু সেটা আইনের আওতায় নিয়ে এসে তাকে কনভিকশন করানো। এখন তিনি যদি রাজসাক্ষী দেন, রাজসাক্ষী দেওয়ার পরে যেটা বোঝা যাবে যে তিনি কতটা পরিমাণ সত্যি কথা বললেন। তবে তৃণমূল তো আমি কাউকেই খুব একটা বিশ্বাস করি না। এখন কেন দিচ্ছেন সেটা ওনার ওপরে, তবে আরো আগে দিলে জিনিসটা আমার মনে হয় তদন্তটা এতটা বিলম্ব হতো না। এই বিলম্বিত বলতে হয় কারণটা কি হতে পারে? দেখুন, বিভিন্ন কারণ থাকে। অনেক সময় এভিডেন্স একটু আধটু এদিক ওদিক হয়, বা এভিডেন্স সেরকম স্ট্রং নয় যেটার জন্য বিলম্বিত হচ্ছে। তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে হলো প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্টে বা সরকারি অফিসারদের এগেনস্টে প্রসিডিং করতে গেলে তার আবার একটা স্যাংশন লাগে। বহু ক্ষেত্রেই স্যাংশন কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ইনভেস্টিগেশনে কোঅপারেট করা হচ্ছে না। কিন্তু সমস্যা যে জায়গাটা, সেটা হলো ইডি বা সিবিআই, এদেরও তো তাহলে যদি স্যাংশন না দেয় সেটার জন্য তো হাইকোর্টে এসে মামলা করা দরকার ছিল যে আমরা স্যাংশন পাচ্ছি না, আমাদের স্যাংশন দেওয়া হোক। সেটা নিয়ে তারা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট করতেন।
রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে স্যাংশন আটকে রেখে দিয়েছে, তাই জন্য অনেক সময় প্রসিকিউশন এগোতে পারে না। তাই জন্য প্লাস মাইনাস সব দিকেই আছে। ইডি সিবিআই এর যে এই মানে বড় মাথা ধরার ক্ষেত্রে যে ল্যাকিউনা ব্যাপারটা সেটা আছে, নেই যে একেবারে তা নয়। এই যে কল্যাণময় ভট্টাচার্য যদি রাজসাক্ষী হন, এতে ওনার কি লাভ হতে পারে? উনি কিছুটা শাস্তি মুকুবের জন্য যদি কম্পিটেন্ট কোর্ট ঠিক করেন, পুরনো সিআরপিসিতে সেকশন 306 ছিল অফ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, সেখানে তিনি কিছুটা পেতে পারেন, কিন্তু কি তার সাক্ষী হবে তার উপর ডিপেন্ড করছে। প্লাস ওনার উইটনেসেরও করবোরেশন দরকার আইনের ভাষায়। উইটনেসের করবোরেশন না হলে এটা সম্ভব না। আমরা যেটা ইডি সূত্রে খবর পাচ্ছি যে চার্জশিটে তার বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ থেকে তাকে মুক্ত করার আর্জি জানিয়েছেন কল্যাণময় ভট্টাচার্য। একটা তো উদ্দেশ্য থাকবে যাতে করে কিছুটা অভিযোগ থেকে সে মুক্ত হয়, সে সত্যি কথা বলে। এখন তিনি কতটা সত্যি কথা বলবেন সেটারও তো করবোরেশন দরকার। সত্যি বলছেন না গুলিয়ে দিচ্ছেন আদালতকে, সেটাও তো একটা বিচার্য বিষয়। এখন কি বলবেন সেটা বলার ওপর ডিপেন্ড করবে। তবে এতে আমার মনে হয় যদি সত্যি কথা বলেন তাতে তৃণমূলের বিপদ বাড়বে, পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ বাড়বে, এবং পার্থ চট্টোপাধ্যায়ের ওপরে যারা মাথা আছে তাদেরও বিপদ বাড়বে, কমবে বলে আমার মনে হয় না। আমরা যেটা জানতে পেরেছিলাম এই যে এনার কাজ ছিল মূলত কালো টাকাগুলোকে সাদা করা। এই বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের নিয়ে একজন কর্তাও ছিলেন এবং মূলত কালো টাকাগুলোকে সাদা করতেন এই ট্রাস্টের মাধ্যমে। তৃণমূল তো নিজেই কালো টাকার একটা দল। এই যে স্কুলটা হয়েছে, এই স্কুলটাই একটা কালো টাকা স্কুল। আমি তো প্রচন্ড আমার কষ্ট হয় এটা ভাবলে যে যে স্কুলের বাচ্চাদের আবার পরবর্তীকালে না এফেক্ট হয়ে যায়। পুরো পশ্চিমবাংলাতে চুরি জালিয়াতি এগুলো করে 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 আজকে তৃণমূল পয়সা করেছে। যেদিন সরকার থেকে চলে যাবে মাথাগুলো আর পশ্চিমবাংলায় থাকবে না। মানে এই যে উনি যদি রাজসাক্ষী হন তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বিপদ কমবে না বাড়বে? বাড়া তো উচিত, এটাই স্বাভাবিক। এখন কি রাজসাক্ষী দেবেন তার উপর ডিপেন্ড করছে। কতটা আশাবাদী আপনি পুরোটা বিষয় মামলার ক্ষেত্রে? দেখুন, আমি রাজসাক্ষী দিক, তারপরে জিনিসটা নিয়ে আমরা ভাববো। কি বেরোয় এভিডেন্স সেটা দেখতে হবে। প্রয়োজনে আমরা আদালতের কাছে যাব, আমরা এটা নিয়ে লড়াই করব। প্রয়োজনে আমরা আবার হাইকোর্টের কাছে আবেদন করব, প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব। কারণ একটা সমাজে তো দুর্নীতি চলেই যাবে, এটা তো হতে পারে না। আগামী প্রজন্মের কাছে কি রেখে যাবে? যারা যারা নতুন ছেলেমেয়েরা আসছে, আজকে দেখুন এসএসসি মামলায় আজকে 26,000-এর ভাগ্য নির্ধারিত হয়ে আছে, এখনো অব্দি সুপ্রিম কোর্ট রায় দেয়নি। কিন্তু আমার প্রশ্নটা হলো যে তাহারা যাই হোক না কেন, চাকরি গেল 26,000-এর কি গেল না সেটা প্রশ্নটা না। প্রশ্নটা এই ছেলেগুলোকে তো বিপদে পড়ে সুপ্রিম কোর্ট অব্দি তাদের জীবনে দৌড়তে হলো, তারা তো কোনো অপরাধ করেনি। এটা তো করতে হয়েছে, এটা এর জন্য কে দায়ী? বাজারে ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হবে, উকিলরা করে দেয়। উকিলরাই যদি সব করে তাহলে আপনি সরকারে আছেন কেন? পদত্যাগ করতে হবে তো আপনাকে। আপনি দেশের মানুষের ভালো করতে পারবেন না, আপনি পশ্চিমবাংলার মানুষের ভালো করতে পারবেন না, আপনি গদিতে বসে থাকবেন, এটা হয় নাকি? শুধুমাত্র লিপস অ্যান্ড বাউন্স থেকে রোজগার করার জন্য? দাদা, কয়েকদিন আগে আমরা একটা একটু দেখেছিলাম যে ইডি চার্জশিট অনুযায়ী, সিবিআই চার্জশিট অনুযায়ী যে 72 মিনিট 59 সেকেন্ডে সেখানে 73 বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল ওই চার্জশিট। দেখুন, লিপস অ্যান্ড বাউন্স যবে থেকে জড়িয়েছে তবে থেকে ওনার নাম আসবেই। ওনাকে ইডি অফিসে গিয়ে হাজিরা দিতে হয়েছে। তিনি অনেক চেষ্টা করেছিলেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেও তিনি আটকাতে পারেননি। এইগুলোর জন্য কিছুটা প্রসেস বিলম্বিত হয়। যখন ওকে ডাকছে ও যাবে না, নিজেকে বড় বড় কথা বলে যায়, আমি বাঘ, বাংলার বাঘ। যখন ইডি সিবিআই ডাকে তখন বাঘ থেকে কি বেত কোটে যায় কেন? যে আমাকে নট টু অ্যারেস্ট দাও, আমাকে যেন অ্যারেস্ট না করা হয়, সব বলে কোটে যায় কেন? বাঘ বাঘের মতন যাবে। 73 বার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই 73 বার নাম উঠেছে। ইডি সিবিআই এর আমার মতে গ্রেপ্তার করা উচিত ছিল, গ্রেপ্তার করা উচিত ছিল। কেন করছেন না, কি বৃত্তান্ত, কি এভিডেন্স উঠে এসেছে, সবটা তো তারা তাদের স্ট্র্যাটেজি ঠিক করছেন, কিন্তু উচিত ছিল গ্রেপ্তার করা। কাস্টোডিয়াল ইন্টারোগেশন না নিলে এনাদের কি করে হবে? এরা সমাজে ঘুরে বেড়াবে। দেখুন, মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরে বেড়ায়। এই যে এই বিশ্বজিৎ সরকার, তার ভাই তাকে গলায় পেঁচ দিয়ে মায়ের সামনে মাথা থেতলো করে তাকে মেরে দিয়েছে, তারা বেল পেয়ে গেল।
তার দাদার লড়াই করে আজকে হাইকোর্ট করে আলটিমেটলি সেই বেল ক্যান্সেল করালো। এটা কার দায়িত্ব? এটা সিবিআই এর দায়িত্ব ছিল। তাই এই যারা তৃণমূল, খুন, জখম, রেপ আর চুরি, এটা ছাড়া আর এদের মধ্যে কি আছে আপনি দেখাতে পারবেন একটা জিনিস? এবার কি বড় মাথারা আসবে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, আমি এই ব্যাপারটা নিয়ে খুব যে আশাবাদী বড় মাথাদেরকে সিবিআই বা ইডি ধরবে তা নয়। যদি আমরা দেখি যে বড় মাথা আবার বেরিয়ে যাওয়ার মতন সম্ভাবনা তৈরি হচ্ছে, আমরা এটা নিয়ে আবার আদালতে যাব এবং আমরা লড়াই করব। কারণ একটা জেনারেশন পশ্চিমবাংলায় শেষ হয়ে গেল। 2011 সাল থেকে 25 সাল, প্রায় 14 বছর চলে গেল, মানে একটা জেনারেশনের জীবন ভবিষ্যৎ চলে গেল। আমার 11 সাল থেকে 25 সাল অব্দি গেলে কিছু, আমার আরো 10 বছর গেলেও কিছু যায় আসবে না। কিন্তু একটা ইয়ং ছেলে যার 23, 24, 25 বছর বয়স, এই রকম মন্দার চাকরির বাজারে যে লড়াই করছে, তার 10টা বছর চলে গেল মানে তার জীবনটাই শেষ হয়ে গেল। তো এদের বিচার হবে না তো কার বিচার হবে? এই চোরগুলোর বিচার হবে না তো? দেখুন, সরকার আসবে, সরকার যাবে। কেউ সারা জীবন ক্ষমতায় থাকতে পারে না। সে মুঘল সাম্রাজ্যও পারেনি, ব্রিটিশ সাম্রাজ্যও পারেনি, কেউই পারেনি। কিন্তু দেশ বা আমাদের পশ্চিমবাংলা, এটাকে কিন্তু এটা থেকে যাবে। তাই যখন সরকারে থাকবে না তখন এগুলো পালাবে। যখন সরকারে থাকবে না, যা অত্যাচার করেছে, তপন দত্ত থেকে আরম্ভ করে, বরুণ বিশ্বাস থেকে আরম্ভ করে, কামদুনি থেকে আরম্ভ করে, যা মানসিক, শারীরিক, পুলিশই অত্যাচার করেছে, আপনার মনে হয় এরা ছাড়বে? এতগুলো লোকের যদি চাকরি চলে যায়, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, কার জন্য চাকরিগুলো যাবে? এ তো তৃণমূলের জন্য চাকরি যাচ্ছে। আপনি সরকারের থেকে যদি সঠিকভাবে চাকরি না দিতে পারেন, ব্যর্থতা আপনার। নিয়োগ সরকারই করেছে, পরীক্ষা সরকার নিয়েছে। এতদিন আপনি ঘুমোচ্ছিলেন? এই তদন্ত তো আপনাদের করা উচিত ছিল। কেন সিবিআই এর কাছে যাবে? আমাদের রাজ্য পুলিশও তো তদন্ত করতে পারত। কিন্তু রাজ্য পুলিশকে দিয়ে বা কলকাতা পুলিশকে দিয়ে তদন্ত করানো যাবে না, কারণ তাদের হোম ডিপার্টমেন্টের মাথা হলো মুখ্যমন্ত্রী। তাই জন্য কি করে তাদের দিয়ে তদন্ত হবে? পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্টই হতো না যদি আজকে পুলিশের কাছে বা কলকাতা পুলিশের কাছে তদন্ত হতো। করতেই পারতেন না কোনো অফিসার, যদি মনের থেকে চাইতেনও। কাগজে কলমে ওনারা হয়তো কায়দা কানুন করে রাখতে পারতেন, ক্ষমতাই হতো না ওনাকে, সিজারই করতে যেতেন না।